1961 জন্মসন। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড, নাম পূর্ব পাকিস্তান। তখনকার জন্মভূমি। উর্দু বাংলা মিশ্র ভাষায় ভাব বিনিময়, উষ্ণ উত্তেজনা, তবু সবার ভিতরে 47-51 ছাই চাপা আগুন একটু একটু করে ফুঁসে উঠছে মানুষের অন্তরে, মেধা ও মননে। ভাষার স্বাধীনতা অর্জিত হলেও ভূখণ্ড তখনও পরাধীন। পাকিস্তানে আগ্রাসন বাঙালি মানতে পারেনি মনে ও প্রাণে, করতে চায়নি মাথা নত বেহায়া হায়নার কাছে। এমন একটি ক্রান্তিকালে 19 শতকের মধ্যলগ্নে আমি জন্মেছি। আসলের কান্না নিয়ে পূর্ব পাকিস্তানের এক সবুজ পল্লীতে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামা বাড়িতে। 71 যুদ্ধ, আতঙ্কের ছাপ জনতার চোখে মুখে। গর্জে উঠলেন বজ্রকণ্ঠ টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান। স্বপ্ন ভাঙা দুঃখ বুকে নিয়ে ঘোষণা দিলেন যুদ্ধের। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বারুদের গন্ধে ভারী হল বাংলার বাতাস, কামানের আওয়াজে প্রকম্পিত বঙ্গভূমি। বঙ্গবন্ধু বন্দী হলেন পশ্চিম পাকিস্তানের কারাগারে, নিয়ে যাওয়া হলো তাকে। শুরু হলো আগরতলা ষড়যন্ত্র। জনে জনে মুখে মুখে একই মন্ত্র সবার কাছে মুখ্য, জান মান জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করা। মা বোনেরাও বসেছিলেন না, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলেন যুদ্ধে। সেবায়, সান্ত্বনায়, ভালোবাসায় পাশে দাঁড়ালেন দামাল ছেলেদের শক্তি সাহস, জাগিয়ে তুলেন মায়ের মমতায়। চারিদিকে সাজ সাজ রব, এবার বাংলা স্বাধীন করতেই হবে। 4র্থ শ্রেণীর ছাত্র আমি, যুদ্ধ বুঝি না। ভালো বুঝতে না পারলেও মিলিটারি আসছে শুনলে মানুষের মুখে এক আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠত, ওটা বুঝতে পারতাম। ভুলো মোল্লার পুকুর পাড়ে ধান খেতে পালাতে হতো সকাল বিকাল। গলা পানিতে ওখানে লুকিয়ে দেখেছি মোছড়া, ডুমদিয়া, তুতবাড়িয়া, খাগাইল দাও দাও করে জ্বলছে। সতীশদার মগজে ছিটকে পড়া লাশ বাড়ির পাশে ডোবার পাড়ে পড়ে থাকতে দেখেছি। আব্দুল আলী গাজী, আলা কাজী, মিন্টু গাজী আজও ফিরল না। গোপালগঞ্জ সার্কিট হাউস পাখানাদের বাহিনীর ক্যাম্প নরকপুরী থেকে রাঙাভাবিকে তুলে নিয়ে গেল সবার চোখের সামনে, অনেক মেয়ে ছেলেদের মাঝখান থেকে। খুব সুন্দরী বলেই নজর এড়াতে পারেনি। অনেক সামনে থেকেও চোখ মুছতে মুছতে যখন ফিরে এলো কাঁপতে কাঁপতে, আমি তাকিয়ে দেখেছি তার অসংলগ্ন বেশ, এলোমেলো আজানুলম্বিত চুল, অসম্ভব ফর্সা মুখে কামড়ের লাল দাগ, জমাট বাঁধা রক্ত, বুকে নখের আঁচড়। তখন কিছুই বুঝতে পারিনি এসব দেখে। আজ বুঝি কি তাণ্ডব বয়ে গেছে তার উপর। হালকা পাতলা ওই নজর কাড়া শরীরটার উপর দিয়ে নারীত্বের নির্মম লাঞ্ছনায় চুপসে গেছে রাঙা ভাবি একটু একটু করে। বিকৃত লালসায় ভোগ করেছে তাকে পালাক্রমে। হায়নারা ঢেলেছে বিষ সংকীর্ণ সীমানায়। সোজা কাজের ফর্সা মেয়ে দুটি ভয়ে জড়সড়, কড়াইয়ের কালি গায়ে মেখে মেখে রূপকে ঢেকে কোনো মতে আড়ালে লুকিয়ে রক্ষা পেল সে যাত্রায়। রজ্জব গাজী আনসার থেকে মুক্তিবাহিনীর প্রশিক্ষক যুবক ছেলেদের প্রশিক্ষণ করাতো গোপনে স্কুল মাঠে। তখন চিনেছি 303 রাইফেল যুদ্ধের ক্ষুদ্রতম হাতিয়ার। পড়ল তার ঘর, আগুন ছড়িয়ে পড়ল দেখতে দেখতে। হাকিম গাজী, সালাম কাজী, হালিম গাজীর ঘরে, মোল্লাবাড়ি, বড় বাড়ি, পশ্চিম পাড়া, ক্রমান্বয়ে সারা গ্রামে। রোনাজারে হাহাকার, গুলির শব্দ, বারুদের গন্ধ। সকাল থেকে সন্ধ্যায় একেবারে পাল্টে গেল বহুদিনের সাজানো গোছানো আমাদের প্রিয় গ্রাম।
যে গ্রামের মাটি কাদার গন্ধ আজও লেগে আছে গায়ে। রতন মোল্লা পিচ কমিটির মেম্বার, শান্তির জন্যই তনুবুজির স্বামী আবুল ভাই, দেবর ইবুল মোল্লা, বাবু কাজী রহমান মুন্সি নাম দিয়েছিল রাজাকারে। আমাদের ঘরে যখন পাকিস্তানি সেনা অফিসার ক্যাপ্টেন ইকরাম তল্লাশি চালাচ্ছিল, রাজাকার রহমানকে দেখেছি সর্বাত্মক সহযোগিতায় নিজেকে ব্যস্ত রাখতে। বাবু কাজের বিশেষ অনুরোধে এ পাড়ার বেশ কিছু বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পেল। দেশ স্বাধীনের পরপরই ক্রোধান্বিত মুক্তিবাহিনীরা ঘোষের চরের রাস্তায় আবুল ভাইকে গুলি করে মারে। রতন মোল্লার কোনো খারাপ কাজ কারো নজরে পড়েনি। আমৃত বুদ্ধিমান বর্ষিয়ান এই নোয়া মিয়া ছোট বড় সবার শ্রদ্ধার পাত্র হিসাবেই ছিলেন। দেশ স্বাধীন হল, কত পরিবর্তন দেখতে দেখতে বয়স পার হতে লাগল। সাক্ষী হয়ে গেলাম ইংরেজি 2টি শতাব্দী, বাংলা 2টি শতাব্দী, পূর্ব পাকিস্তান সংগ্রামের পথ বেয়ে স্বাধীন বাংলাদেশ, পাকসার জমিন থেকে আমার সোনার বাংলা। সোনা রং আলো ছড়িয়ে সেদিন সূর্য উঠেছিল। কে জানত আড়ালে ছিল শোকের ছায়া। 15 আগস্ট 1975 সকালে বেতারে ভেসে এলো শেখ মুজিবুর রহমান হ্যাজ বিন কিল্ড। তারপরে শুরু হলো বাংলার বুকে আরেক দুর্যোগ। একাধিক সরকার বদল, মানবতার অবক্ষয়, হানাহানি, মারামারি, কদর্য সম্পদ প্রতিযোগিতা, প্রথম শ্রেণীর জনপ্রতিনিধিদের লজ্জাকর জেল হাজত। জমিনের স্বাধীনতা, ভাষার স্বাধীনতা পেলাম না জীবনের নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা। আজও রয়ে গেলাম অধিকার বঞ্চিত নাগরিক হয়ে। যখনই যিনি ক্ষমতা পান, ইচ্ছে খুশি লাটিমের মতো ঘোরাতে শুরু করেন। জনতার স্বপ্নগুলোকে মারিয়ে দেন তাদের হাস্যকর রাজনীতির অনুশীলনের জাঁতাকলে। মেতে ওঠেন চোখে ধুলো দেওয়ার নিপুণ খেলায়। মন বলে মুক্তি চায়, হিসাব বলে মুক্তি নাই। দিন গুনতে গুনতে মাস, বছর, যুগ, শতাব্দী কেটে যায়, তবু মুক্তির দিন আসে না। ঘুরে ফিরে শুধু আসে চাঁদাবাজি, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, মূল্যবৃদ্ধি, অসহনীয় জীবনযাপনের এক চাপা কষ্ট সাঁকু। আজও আসেনি স্থিরতা, কারণে অকারণে বেড়ে যায় হত্যা, চুরি, ডাকাতি, লুটোতরাজ। দিনে রাতে স্বার্থান্বেষী দিকপালদের ইচ্ছে খুশি নিয়ম নীতির পরিবর্তন। মায়ের বুক চিরে পান করে রক্ত। হিংস্র পিশাচ মির্জাফর হায়না জাতির ললাটে লেপ্টে দেয় কলঙ্কের তিলক। বিশ্বব্যাপী বাঙালি জাতি পরিচিত হয় ঘৃণ্য দুর্নীতিবাজ হিসাবে। কি লজ্জা, কি লজ্জা! লক্ষ লক্ষ জীবন, হাজার হাজার মা বোনের ইজ্জত বিসর্জন দিয়ে পেলাম যে বাংলাদেশ, তারই বুকে দেখতে হয় অরাজকতা, স্বেচ্ছাচারিতা। ভাবতে অবাক লাগে কোন দুঃশাসনের কবলে জাতি আজ থমকে দাঁড়িয়েছে। আতঙ্কিত জীবন নিয়ে দুরাশার হতাশা ঘিরে আছে ছোট বড় সবার সুখ স্বপ্ন আর আগামী দিনের পথ চলার প্রত্যয়কে। নতুন করে আবার ভাবতে শুরু করেছে মুক্তিকামী প্রাণ। আজও যাদের হল না স্বপ্ন পূরণ, ঘুচল না পরাধীনতা, বৃথা আশ্বাস, তদন্ত কমিটির প্রহসন, ক্ষতি দেখার মিথ্যে নাটকীয়তা, জনতার জনাকীর্ণ সভায় হাত উঁচিয়ে তোতা পাখির বুলি, দল নীতি, পেট নীতি আর স্বার্থনীতির বারংবার অসংলগ্ন বহিঃপ্রকাশ। বাজার দর, পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যা, প্রচেষ্টা প্রাণান্ত, সমাধান নেই। সময়ের দাবি তো মানতেই হবে, বুঝি। তবু জীবন যদি থমকে দাঁড়ায়, রেশারেশি, দেশাদেশি, দ্বৈত দ্বৈধতায়, রুচিহীন তার্কিক তাণ্ডবে রাজ দরবার যদি জনতার বিবেককে প্রশ্নবিদ্ধতায় জর্জরিত করে,
রাজপথে ঠুসঠাস পড়ে যায় লাশ, হাসপাতালে চিকিৎসার অবহেলায় শূন্য হয় মায়েদের কোল, নিরাপত্তাহীনতায় ভুগতে হয় সমস্ত মেয়ের মা বাবাকে। বখাটেদের উৎপাতে নীরব আত্মহননের পথ বেছে নিতে হয় স্কুল পড়ুয়া ছাত্রীকে। স্বপ্নের দুয়ারে এই বজ্রাঘাত তো কল্পনা করিনি আমরা, চাইনি এই জীবন মৃত্যু বসবাস। স্বপ্ন দুঃস্বপ্নে শুধুই কষ্ট সাগরে সাঁতার সাঁতার।